আমাদের থালাপতি বিজয়ন আর বাংলায় নওশাদ, দিল্লি কাঁপছে, নরেন্দ্র মোদী কাঁপছে। আমি তাকে বললাম নওশাদ বাংলায় আজকে একা নেই। নওশাদ সিদ্দিকী আজ থেকে ধর্ণা মঞ্চে বসছে, আরো 20টা সংগঠন তার সঙ্গে এসেছে। এই বাংলার পিসি ভাইপোর রাতের ঘুমটাকে হারাম হয়ে গেছে। গতদিন আমরা এসেছিলাম, আমার অনেক দাদারা আছে, বয়োজ্যেষ্ঠরা আছে। মমতা ব্যানার্জি সেদিনকে আমার অনেক মেডিসিন চলে, আমি মেডিসিন আনি, আজকে আমি মেডিসিনের ব্যাগে করে মেডিসিনটা নিয়ে এসেছি। কিন্তু মমতা ব্যানার্জি, আপনাকে তো আমরা দেখেছিলাম, আপনি এই বাংলায় সংখ্যালঘু আদিবাসী দলিতদের এই কলকাতার রাজপথে আমরা আপনাকে দেখেছি, এই কলকাতায় ধর্ণা মঞ্চে বসে এই বাংলার নতুন পরিবর্তন এনেছিলেন। আপনার কাছে এই বাংলার মানুষ অনেক প্রত্যাশা করেছিল, কিন্তু আমরা কি দেখলাম? মমতা ব্যানার্জি, এই রেড রোডে আপনি হিজাব পরার আড়ালে এই বাংলার সংখ্যালঘু আদিবাসী দলিত মানুষকে আপনি ঠকালেন। এর উত্তর চাইতে আমরা আবার এই ধর্ণা মঞ্চে হাজির হয়েছি। আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী সহ আরো 20টা সংগঠন আমরা বসেছি, 30টা। আমরা জানি না এর শেষ কোথায় হবে। আমরা জানি না মমতা ব্যানার্জির পুলিশকে আমাদের কত রক্ত দিতে হবে। আমরা জানি না এই বাংলায় মমতা ব্যানার্জি এই হিজাব পরার আড়ালে, এই ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আড়ালে মমতা ব্যানার্জি আরো কত সংখ্যালঘু মানুষকে আক্রমণ করবে, জেলে ভরবে। আমরা সেটা জানি না। তার হিসাব এই বাংলার মানুষ আজকে ধর্ণা মঞ্চের দিকে তাকিয়ে আছে। 24 সালে এনআরসি এই কলকাতায় ক্যাকা ছিছি, হ্যাঁ, এই বাংলার সংখ্যালঘু মানুষকে একটু ভয় পায়, কারণ এদেরকে এই ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে অশিক্ষিত করে রেখে দিয়েছে। তাদেরকে শিক্ষা দেয়নি। রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে ব্যবহার করার জন্য তাদের হাতে বোম, গুলি, পিস্তল তুলে দিয়েছে। এটা যেমন সত্যি কথা, এই ভারতবর্ষে নেতাজির সর্বক্ষণের নেতা হিসেবে সংখ্যালঘু মানুষ সঙ্গে যেমন ছিল, আর দিল্লির লালকেল্লায় এই জাতীয় পতাকাটা বেঁধেছিলেন একজন সংখ্যালঘু। এটা ভারতবর্ষের ইতিহাস। ভারতবর্ষের ইতিহাসকে কখনো গুলিয়ে দেওয়া যাবে না, কখনো মানুষকে ভুলিয়ে দেওয়া যাবে না ভারতবর্ষের ইতিহাসকে। আর নরেন্দ্র মোদী, যদি আপনি ভেবে থাকেন এই ভারতবর্ষের ইতিহাসকে আপনি গুলিয়ে দিতে চাইবেন, তাহলে আপনি 2024-এ একটা রাম মন্দির তৈরি করে এই ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ, এই ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ আপনি 400 পার আপনাকে মুখে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে, এদেশ আমার, এদেশ হিন্দুর যতটা দায়িত্ব আছে, মুসলমানের ততটা দায়িত্ব আছে, আদিবাসীর ততটা দায়িত্ব আছে। ভেবেছিলাম মমতা ব্যানার্জি হয়তো শিক্ষা নেবেন, নেননি। কারণ তিনি তো 2003 সালে আরএসএস এর মিটিং এ গিয়ে উনি কি বলেছেন এই ভারতবর্ষের মানুষ জানেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় পদ্ম ফুলের চাষ করেছেন এবং পদ্ম ফুলের সুগন্ধি ছড়াচ্ছেন। বিজেপির 77টা এমএলএ টার্গেট নয়, একমাত্র ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী তার টার্গেট। আমরা বলতে চাইছি টার্গেট করুন। এনার্জি তো সেখানেই। এই বাংলার সংখ্যালঘু আদিবাসী দলিত মতুয়া হিন্দু, এই বাংলার নবজাগরণ আনবে নওশাদ সিদ্দিকী। সবে তো শুরু। 2026-এ এই সরকারটা বাংলার মানুষ বিসর্জন দেওয়ার জন্য এই ধর্ণা মঞ্চ শুরু হয়েছে। বুথে বুথে ধর্ণা মঞ্চ হবে। মমতা ব্যানার্জি, আপনার পুলিশ রুখতে পারবে না। এই কথাটা বলার জন্যই আমরা সেদিনকেই শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলাম। মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে বুদ্ধবাবু ওনাকে এখানে মাচা বাঁধতে দিয়েছিলেন, উনি পরিবর্তন করেছিলেন এই বাংলার, সেই ভয়টা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নওশাদ যদি একবার এখানে মাছা বাঁধতে পারে, আমার গদি হয়তো টলমল করবে। তাই তার দালাল পুলিশকে লেলিয়ে দিয়েছিল আমাদের দিকে।
নওশাদ সিদ্দিকীকে পেটে লাথি মারা হয়েছে, তাকে ঘুষি মারা হয়েছে। আমার দলের কার্যকরী সভাপতি বলছিলেন সে একজন ন্যাশনাল খেলোয়াড়, তাকে মেরে ফেলার চক্রান্ত শুধু আজকে নয়, তার গাড়িতে 17টা বোমা মারা হয়েছিল ভাঙড়ে। এখনো লড়াইয়ের ময়দানে নওশাদ সিদ্দিকী আছে। এ লড়াই আমাদের চলবে, এ লড়াই বাংলার বাঁচার লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে। মমতা ব্যানার্জি এত মিথ্যে কথা বলার এনার্জি কোথায় পায় সেটাই ভেবে পাই না। এত মিথ্যে কথা বলার এনার্জি কোথায় পাই জানি না। মানে ওনার কাছ থেকে শেখার আছে এটা। হ্যাঁ, একটু 1 মিনিট।